সম্পর্কে আগে থাকতে তো আমরা কোনো সতর্কবার্তা পাইনি। আমরা গতকালও ওয়েদার রিপোর্ট দেখিয়েছি দর্শকদের, এইরকম একটা ক্লাউড বার্স্ট হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের কাছে কি তাহলে তথ্য ছিল না? একটা শব্দও তো বলা হয়নি, শুধু বলা হয়েছিল ভারী বৃষ্টি হতে পারে 27 তারিখ পর্যন্ত। দেখো, এটা হচ্ছে আমাদের মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের যে সমস্ত তথ্যগুলো এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে, সেটা কিন্তু আমাদের একটা গাস্টি উইন্ডের কথা বলা হচ্ছে, মানে একটা ঝোড়ো হাওয়া থাকবে। এবং তার সাথে আমাদের কিছু কিছু জায়গায় বলা ছিল যে একটা বৃষ্টিপাত হবে এবং লাইটনিং থাকবে। কিন্তু এই যে রাত্রির বেলা যেটা আমরা দেখলাম যে শহর কলকাতার বিভিন্ন প্রান্ত যেভাবে একটা ইন্টেন্সিফাইং বৃষ্টি পেয়েছে, সেটা কিন্তু একেবারেই আমাদের সমস্ত জায়গাতে যে প্রেডিকশন ছিল সেখানে কিন্তু একেবারে একটা অচেনা পরিবর্তন এসছে। এবং সেই পরিবর্তনটা অবশ্যই আমাদের কাছে, যেটা আমরা সবসময় দেখি যে কোনো জায়গায় আমরা রেড অ্যালার্ট বা ইয়েলো অ্যালার্ট বা আমরা যেটা কমলা সতর্কতাও বলা হয় বিভিন্ন জায়গায়, সেটা পরিস্থিতি, সেখানে বৃষ্টিপাত এবং সবকিছুকে মানে ধরে নিয়ে সেই জায়গাগুলোকে আমরা জারি করি। সেই দিক থেকে কিন্তু কলকাতা বা এই যে সমস্ত জায়গায় আমরা দেখা গেছে যে বৃষ্টিপাতের আধিক্যটা বেড়েছে, সেখানে কিন্তু একেবারেই ছিল না। এটা কিন্তু আমাদের কাছে একটা খুবই আচমকা এবং এটা একটা বিপজ্জনক অবস্থায় কিন্তু আজকে কলকাতা পড়েছে। এবং সব থেকে যেটা বলবো যে পুজোর আগে যে সমস্ত মানে কাজকর্ম এবং যে মানে ইলেকট্রিক যে সিস্টেমগুলো যেভাবে ওপেন হয়ে থাকে বিভিন্ন জায়গায়, যে খুঁটিগুলো নিয়ে বাধা থাকে, সেখানে কিন্তু এই এত পরিমাণ জল জমে থাকে এবং এতটা পিরিয়ড ধরে জমে থাকার ফলে কিন্তু মানুষের দুর্ভোগের একটা সাংঘাতিক ভাবে সেই দুর্ভোগের চিত্র আজকে আমরা দেখেছি। কিন্তু যে ঘটনাগুলো আমরা পাহাড়ি এলাকায় দেখি, উত্তরাখণ্ডে দেখি, তারপরে অন্যান্য জায়গাতে আমরা দেখেছি, কখনো কাশ্মীরে দেখেছি এই মেঘফাটা বৃষ্টি, কিন্তু সমতলে এটা কিভাবে সম্ভব? আমি একটু জানতে চাইবো আপনার কাছে এর পেছনে কারণটা কি। দেখো, সব থেকে যে বিষয়টা মেট্রো সিটিগুলো, আজকে শুধু মেট্রো সিটি বলতে কলকাতা নয়, আজকে কিন্তু কলকাতার কাছাকাছি আমাদের দুর্গাপুর বলো, আসানসোল বলো, এগুলো কিন্তু যথেষ্ট মাত্রায় কিন্তু অ্যালার্ট থাকাটা জরুরি। কারণ যেখানেতে আমরা দেখছি যে পলিউশনসের মাত্রাটা অত্যধিক পরিমাণে বেশি, মানে কার্বনের মাত্রা, আমরা বাতাসেতে যখন দেখি যে কার্বনের মাত্রা একটা আধিক্য মানে ভীষণভাবে দেখা যায়, তার সাথে কিন্তু এই ক্লাউড বার্স্টের একটা রিলেশনস থেকে থাকছে। এবং সেই সমস্ত জায়গায় যে ইন্টেন্সিটিটা বাড়ছে যে বৃষ্টিপাতে, সেটা কিন্তু একটা কার্বনের মাত্রার সাথে তার সরাসরি প্রভাব কিন্তু থাকছে। আমরা যে এই যে সমস্ত জায়গায় আমরা দেখেছি যে ক্লাউড বার্স্টিং হয়েছে, সেটা মানে মূলত শহরতলি জায়গায়। এবং এই শহরতলিতে আমরা জানি যে ভীষণ পরিমাণেতে আমরা ফসিল ফুয়েলস ইউজ করি, ভীষণভাবে আমরা কনস্ট্রাকশন ওয়েস্ট, যেগুলো আমাদের বিভিন্ন ভাবে কিন্তু ধুলো, পার্টিকুলেট ম্যাটার্স ভীষণভাবে থাকে। এবং আমাদের যেটা আরো একটা কারণ এর সাথে যেটা আমি বলবো, যে জলবায়ু পরিবর্তনের যে কারণে আমাদের কিন্তু বাতাসে অলরেডি বিভিন্ন ধরনের এই যে গ্যাসিয়াস ম্যাটেরিয়ালস গুলো, যেগুলো আমরা বলি যে গ্রিন হাউস গ্যাস, তার ফলে কিন্তু একটা মানে হিট ট্র্যাপ তৈরি হচ্ছে। তুমি লক্ষ্য করেছো কিনা আমি জানি না, কিন্তু আমাদের কালকে সন্ধ্যে থেকেই কিন্তু এই কলকাতা এবং পার্শ্ববর্তী যে সমস্ত অঞ্চলগুলো ছিল, সেখানে একটা অস্বস্তিকর কিন্তু গরম এবং তার মধ্যে প্রচন্ড গরম এবং একটা ঝিরঝিরে বৃষ্টি। কালকে রাত্রি 9টার পর থেকে দেখা যাচ্ছিল যে একটা ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। একদম, এটাই কিন্তু আমাদের এই হিটটাকে রিফ্লেক্ট করে পুরোটা বেরোতে দেয়নি। এবং সেই কারণে যে সমস্ত জায়গায় জলীয় বাষ্পের আধিক্য পেয়েছে, সেখানে এই বৃষ্টিপাতটা খুব বেশি ইন্টেন্সিটিতে সেই জায়গাগুলোতে নেমে এসছে। এবং তুমি দেখেছো যে যেহেতু আমাদের এই শহরতলি জায়গাগুলো, যেগুলো উত্তর কলকাতা এবং দক্ষিণ দমদম যে জায়গাগুলো তুমি কথা বলছো এবং দক্ষিণ কলকাতা, এগুলো কিন্তু ভীষণ একটা পলিউটেড এরিয়া। মানে এখানে অলরেডি বাতাসের মধ্যে কিন্তু আমাদের ফসিল ফুয়েলস, প্রচুর পরিমাণ গাড়ি চলে, সেখানে প্রচুর পরিমাণে আমাদের মানে ডেলি মানুষ যাতায়াত করে, কার্বন ফুটপ্রিন্ট প্রচন্ড ভাবে বেশি। সেখানে কিন্তু এই ইন্টেন্সিটিটা ভীষণভাবে লক্ষ্য করা গেছে এবং ইন্টেন্সিফাইং বৃষ্টিপাতটা আমাদের অনেক বেশি মাত্রায় দেখা গেছে। এগুলো পরবর্তীকালে আরো বেশি গবেষণার মাধ্যমে কিন্তু আরো আমরা প্রপার ডেটাটা আমরা আরো মানে আরো বেশি অ্যানালিসিস করতে পারি।
কারণ এই যে পরিবর্তনগুলো, এগুলো কিন্তু আমরা জলবায়ু পরিবর্তন আগে যে পাহাড়ের অঞ্চলে যেগুলো দেখছিলাম, সেগুলো আমাদের কলকাতার গাঙ্গেয় জায়গাগুলোতে ফিরে আসছে। আমাদের সারা ভারতবর্ষে কিন্তু আরো অনেক আমরা সিটি দেখেছি, মেট্রো সিটি দেখেছি, সেখানে বন্যা হতে দেখেছি, সেখানে চেন্নাই, আজকে মুম্বাই, সেখানে আজকে কিন্তু আমরা দেখেছি যে এভাবেই ভেসে যেতে বিভিন্ন জায়গায়। আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে কোন কোন জায়গাতে মেঘগুলো এখনো পর্যন্ত জমে রয়েছে, আরো কি এরপরে বৃষ্টির আশঙ্কা রয়েছে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। এবং এই মুহূর্তে শহর কলকাতায় তো গতকাল প্রবল বৃষ্টি হয়েছে, এবারে আজকেও কি সেরকম কোনো সম্ভাবনা আছে কিনা, মেঘের অবস্থান কোথায়? আমার মনে হয় আপনি দেখতে পাচ্ছেন এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা দেখছি যে এই যে ঘূর্ণিটা কোলাঘাট এবং খড়গপুরের ঠিক মাঝখানে রয়েছে, মানে কলকাতা থেকে ক্রস করে গিয়েছে। এবং একই সঙ্গে আমরা যেটা দেখছিলাম খানিক আগে, এই যে একটা রেড সিগন্যাল রয়েছে দীঘা এবং বালাসোরের ঠিক মাঝখানে। একটু যদি বলেন এক এক করে, আমরা একটু শুরুতে যেটা নিয়ে কথা বলছিলাম, এই যে খড়গপুর এবং কোলাঘাট, এখানে একটা ঘূর্ণি রয়েছে, তার মানে কি এখনো পর্যন্ত এখানে বৃষ্টিটা হচ্ছে? যদি একটু বলেন আর কি আমাদের। হ্যাঁ, এখানে দেখো বেশ কিছু জিনিসকে আমাদের কনসিডার করতে হয়। সেখানে হচ্ছে আমাদের গতি, যে বাতাসের যে গতি প্রবাহটা কোন দিকে আছে, কিভাবে সেটা ঘুরছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সবসময় বঙ্গোপসাগর থেকেই কিন্তু আমাদের এই ধরনের এই সময়টাতে, আমাদের এই সেপ্টেম্বর অক্টোবর এই সময়টা কিন্তু বঙ্গোপসাগর থেকেই নিম্নচাপগুলো বেশি মাত্রায় আমাদের স্থলভাগের ওপরে আসে। এবং যেটা দেখা যায় যে বাতাসের গতি তুলনামূলকভাবে যেখানগুলোতে কম আছে, সেখানে কিন্তু নিম্নচাপের যে ঘনত্ব এবং স্থায়িত্বগুলোকে কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেয়। এই যে তুমি দেখছো যে রেড আইটা যেটা যখন মুভ করছে, সেটা কিন্তু আমাদের স্থলভাগের ওপরে, এখন এই স্থলভাগের ওপর থেকে এটা ক্রমশ কিন্তু আমাদের এই উত্তর দিকে এবং উত্তর পূর্ব দিকে সেটা যাওয়ার কথা। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই বাতাসের যে গতি প্রকৃতি যেভাবে এখন মুভ করছে, যে স্থলভূমির ওপর দিয়ে যেভাবে, কারণ আমাকে দেখতে হবে যে ভৌগোলিক অর্থে আমার 3 দিকে কিন্তু স্থলভূমি আর একদিকে কিন্তু আমাদের জলভাগ, এর তার থেকে যে উষ্ণ এবং আর্দ্রতা যতটা পেয়েছে তার উপর এই যে রেড, যে যতটা রেড আইটা, এই যে আমরা রেড আইটা, এই জায়গাটা আমি একটু দেখাতে বলবো চিত্র সাংবাদিক অর্ঘ্যকে। এই যে রেড আইটা কোন জায়গাতে রয়েছে? একদম বালাসোর, চণ্ডীপুর, একদম বালিয়াপাল এবং রূপসা, এই যে জায়গাটা, এইটা কিন্তু আরো কতটা স্প্রেড করছে সেটা আমাদের লক্ষ্য রাখার মতো বিষয়। কারণ এটা পুরোটাই নির্ভর করে আমাদের স্থলভাগেতে যত এটা কোন দিকে মুভ করবে, এখনো পর্যন্ত কি দেখতে পাচ্ছেন, এটা কোন দিকে মুভ করবে আছে, সেটা কিন্তু খড়গপুরের দিকে কিন্তু এটা মুভ করতে থাকছে।